মাটি দিয়ে রাতের 12:30 পৌনে 1টার দিকে চলে আসে, সবাই আবার ব্যাক করে আর কি। স্টিল আপুর সাথে সে কথা বলতেছে যে বাবা বেঁচে আছে, বাবা হসপিটালে। আপু বারবার ফোন দিয়ে বলছে যে কথা বলে দাও। সে মানে বলাচ্ছেন আর কি। তো দেন মেবি 12:30 পৌনে 1টার দিকে আসলো বাসায়। তো আসার পরে তখন গিয়ে আপু শাশুড়িকে বলেছে যে আপনাদের আসতে হবে না, আমি যেহেতু মাটি দিয়ে দিয়েছি তাড়াতাড়ি, তো আপনারা সকালে আসেন, রিল্যাক্সে সকালে আসেন, এখন আসতে হবে না। তো তারপর ওরাও আসলো না। তো তারপর আপুকে আমাদের সময় সকাল 5:30টার দিকে আপুকে ফোন দিয়েছে, ভাইয়াকে ফোন দিয়ে তো আপু কলেজে ছিল, ভাইয়া কেউ কিন্তু জানায়নি। তো 5:30টার দিকে ভাইয়াকে ফোন দিয়ে বলছে যে তোমার আব্বা তো মারা গেছে। তো বলছে যে মানে কি, আপনি তো একটু আগেও বলছেন, মানে রাতের বেলাও যখন কথা হয়েছে তখনও তো আপনি বলছেন যে আব্বা ঢাকায় হসপিটালে, এখন মারা গেছে, মানে আপনি কি বলতেছেন এগুলা? ভাইয়া বিশ্বাস করতে পারতেছে না। তো বলতেছে যে হ্যাঁ এরকম মারা গেছে, মাটি দিয়ে আসছি, ডিটেল বললো আর কি। তো তাহলে আপনি কেন বিকেল থেকে বলছেন যে আপনি আব্বুকে ঢাকায় নিয়ে আসতেছেন, এগুলো কেন বলছেন, মিথ্যা কথা কেন বলছেন? পরে বলে যে তারপর বলছে যে আপনাদেরকে তো বলা হয়েছে যে কেউ মারা গেলে রাখতে, আমরা দেখবো তারপর মাটি হবে, তো আপনি কেন মাটি দিয়ে দিলেন? ভাই আম্মুর সাথে এভাবে কথা বলতেছিল। তো বলতেছে যে আমার ইচ্ছা হয়েছে আমি দিচ্ছি। এটা আপনার মা বলছে? আমার মা বলছে যে আমার ইচ্ছা হয়েছে আমি দিছি, এখন তো কিছু করার নাই। আপুর কথা বলছে যে ওকে জানাও ও কোথায়। তো বলছে ঠিক আছে, ওকে আপনার জানাইতে হবে না, আমি ওকে জানাচ্ছি, আমি আমার ওয়েতে ওকে জানাবো। তো তারপর আপু কলেজে ছিল। তো আপু কলেজ থেকে আসার পর এর মধ্যে বাসায় হচ্ছে আপুর কিছু ফ্রেন্ডকে ভাইয়া ডাকে, ওরা সবাই আসে। তো আপু বাসায় এসে দেখে আপুর ফ্রেন্ডরা বাসায়, ভাইয়া বাসায়। তো আপু বলে যে কি হয়েছে তোমরা হঠাৎ করে বাসায় না জানিয়ে? তো বলে আসলাম আর কি। তো ওরা অনেক খাবার টাবার রান্না করে আনছে, তো আনার পর আপুকে খাওয়াইছে। খাওয়ানো দাওয়ানোর পরে তারপর আপুকে বলছে যে এরকম আব্বু তো মারা গেছে। তখন আপু খুব শক যে মানে কি, আমাকে তো বলা হয়েছে যে আব্বু হসপিটাল, আব্বু ঢাকায়, তাহলে আম্মু কেন মিথ্যা কথা বলছে? দেন আপু আম্মুকে ফোন করে বলে যে তুমি কেন মিথ্যা বললা, যাই হোক অনেক কথা। তো আম্মু বলে যে এরকম মৃত মানুষকে রাখতে হয় না, কষ্ট পায়, এগুলো নিয়ে আর কি অনেক ইয়া হয়। বাট তখনও মানে আমি বুঝতে পারিনি যে আসলে ব্যাপারটা কি হয়েছে। তো এর মাঝে কথা ওঠে আব্বুর এই ফাইলটা নিয়ে। এটা নিয়ে যখন কথা ওঠে যে ওই ফাইলটা কোথায়, আমার বড় খালার ছেলে হচ্ছে ডাক্তার। তো ভাইয়া এসে বলে যে আমি রিপোর্টসগুলো দেখবো, আমার কাছে মনে হচ্ছে যে ডাক্তারদের কোনো একটা অবহেলার কারণে, তো যদি আমাদের সামনে আনতে পারেন, রিসিপশনের জিনিস ছিল, উনি বলেছে যে তাহলে আমি চিনে ফেলবো কে ছিল। উনি বলেছে যে আমি জিজ্ঞেস করেছিলাম যে কে ছিল, ছেলে ছিল নাকি মেয়ে ছিল? তো উনি বলছেন একজন মহিলা ছিল। তো উনি এসে বললো যে অমুক কেবিনের অমুক পেশেন্টের হচ্ছে আমি রিলেটিভ, তো ডক্টর ফাইলটা চেয়েছে, ফাইলটা দেন তাড়াতাড়ি। তো ফাইলটা পরে নিয়ে গিয়েছে। তো যাই হোক, তো তারপর এটা নিয়ে আর কোনো ইয়া হয়নি। আম্মুকে যখন বললাম যে চলো তাহলে আমরা সবাইকে নিয়ে যাই ওখানে যেদিন ছিল, বলছে যে না আমরাই তো ছিলাম, আমরা তো কেউ যাই নাই। তা বলছে যেতে সমস্যা কোথায়, চলো। আমি বলছেন আমি যাব না। তো এটা নিয়ে এক পর্যায়ে আমার সাথে অনেক বড়ই সিন ক্রিয়েট হয়েছে, অনেক কথা কাটাকাটি হয়েছে। ভাইয়াও বলেছে যে খালা চলো, কি সমস্যা? তো সে বলছেন আমি যাব না। তো ওই হসপিটাল মূলত ছিল যে আমাদের ফ্যামিলি ডক্টর যেটা থাকে, তো ডক্টর এখানকার ছিল, আমাদের কিছু হইলে আমরা ওই হসপিটালতে যেতাম আর কি। তো তারপর থেকে আমার ওই হসপিটালে যায় না। আচ্ছা, মানে কোনো প্রবলেম হলে আর ওই হসপিটালে যায় না। সে ডক্টর চেঞ্জ করে ফেলছে, হসপিটাল চেঞ্জ করে ফেলছে। তো তারপর যাই হোক, এটা নিয়ে আর কোনো কথা কাটাকাটি হয়নি, কিছু হয়নি, শেষ হয়ে গেল ব্যাপারটা। তো তারপর থেকে আব্বু মারা গেল হচ্ছে মে মাসে। সেপ্টেম্বর মাস থেকে হঠাৎ করে আম্মুর কি হলো, সে আমাকে বলছে যে তোমাকে বিয়ে দিয়ে দিব। আমি তো বিয়ে করব না, আমি তো ছোট আছে। কোন ক্লাসে পড়েন? আমি তখন 9-এ পড়ি।
তো আমি বলেছি আমি তো বিয়ে করব না। তো বলেছে যে না তোমাকে বিয়ে করতে হবে। আমি বলেছি যে কেন? তোমার দায়িত্ব আমি নিতে পারতেছি না। একটু একটা মিনিট, মানে টু বি অনেস্ট, যে জিনিসটা আমার জানার আছে সেটা হচ্ছে যে আপনি তো মোটামুটি গল্পের যে গ্রাফটা মেনটেন করছেন তাতে বোঝাই যাচ্ছে যে আপনার সঙ্গে আপনার মায়ের একটা সম্পর্ক, এই সম্পর্কটা স্বাভাবিক সম্পর্ক ছিল না। এটা একটা বৈরী সম্পর্ক। এবং আপনার বোন চলে গেল কানাডাতে, আপনারা দুই বোন, বাবা তো মারাই গেল, এবং ইন দ্য মিন টাইম আপনারা সিরাজগঞ্জে বাড়ি করেছেন। তার মানে ওই বাড়ি বলতে আপনারা কয়টা, আপনারা পুরো একটা ফ্ল্যাটে আপনি এবং আপনার মা, এবং আপনি তখন ক্লাস 9-এ পড়ছেন। 2-3টা বিষয় এখানে নোট করার মতো, প্রিয় শ্রোতা। একটা হচ্ছে যে ওর মার বয়সও কিন্তু তখন অনেক অল্প বয়স, 1। 2 নম্বর হচ্ছে যে মা সাথে সন্তানের সম্পর্কটা স্বাভাবিক না, এবং শুধু ওর সাথে না, ওর কথা অনুযায়ী ওর বড় বোনের সঙ্গে স্বাভাবিক না। এবং ও যে বিষয়গুলো দেখেছে সেটার পরে ওর সাথে ওর মার একটা সম্পর্কে ভীষণ রকম দূরত্ব তৈরি হয়েছে মানসিকভাবে, সেটাই স্বাভাবিক। অ্যান্ড সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো যে ও ক্লাস 9-এ পড়ে, তার মানে হচ্ছে তখন ওর বয়ঃসন্ধিকাল চলছে। সো বয়ঃসন্ধিকালটা হচ্ছে কোনো ছেলে এবং কোনো মেয়ের জন্য সবচেয়ে ডেঞ্জারাস টাইম। ওই সময়টাতে রাতারাতি দেখবেন একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে বেশ কিছু জিনিসের পরিবর্তন আসে, শারীরিক পরিবর্তনের পাশাপাশি ভয়ঙ্করভাবে মানসিক পরিবর্তন আসে। এবং এই জন্যই দেখবেন যে ক্লাস 7-8-এ চলে গেলে হঠাৎ করে ছেলেরা কিংবা মেয়েরা ধাম করে বড় হয়ে যায়। এই যে ব্যাপারটা, এই স্টেজটা কিন্তু খুব মারাত্মক, এবং এটাকে খুব সফটলি ডিল করা উচিত। এই ডিল করার জায়গাটাতে মা কিংবা বাবা মা বা কাছের বন্ধুদেরকে অনেক বড় একটা ভূমিকা পালন করতে হয়। তো সেই জায়গাটিতে এই মেয়েটিরও এক ধরনের রাফ আচরণ হলেও হতে পারে যেটা মায়ের সঙ্গে, আমি ঠিক জানি না। আমি কোশ্চেনটা করতে চাই একটা, যেটা হচ্ছে যে আপনার বড় বোনের খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল যেটা আপনি বলছিলেন, তো সে কারণে কি ফ্যামিলি ট্র্যাডিশন এটা ছিল যে ঠিক আছে আপনাকেও বিয়ে দিয়ে দিক, নির্ঝঞ্ঝাট? কিছু ছিল না, বরং উল্টো তো হওয়া উচিত, কারণ যেহেতু আপনাকে বিয়ে দিলে আপনার মা একা হয়ে যাবে একদম। সো আপনাকে বরং বিয়ে একটু বয়স হলেই দেওয়াটা স্বাভাবিক। আমি বরং যেটা দেখতে পাচ্ছি যে উল্টো ছিল। তার মানে আপনার আচরণ কি এমন ছিল আপনার মায়ের প্রতি যে আপনার মা আপনাকে সহ্য করতে পারছে না? এরকম কিছু ছিল না, কারণ আমি প্রথম থেকে বলে আসছি যে আম্মুকে দেখে প্রচন্ড ভয় পেতাম। ধর আম্মু কোনো কিছু নিয়ে যদি কোনো কিছু বলতো একদম মানে চুপ হয়ে যেতাম। কখনো যে তর্ক করা অথবা ওইভাবে ঝগড়া করা এরকম কিছু, অথবা উল্টে পাল্টা কোনো জবাব দেওয়া, এরকম কখনোই কিছু ছিল না। ওই কয়েকটা মাস আমার মানে এমন কেটেছে যে আব্বুর জন্য, আব্বুকে এত বেশি মিস করতাম এবং ওই রাতটার কথা মনে পড়ে। এই যে ফিলিংসটা নিয়ে যদি আরেকটা মানুষ আপনার পাশে দাঁড়াতো তাহলে মনে হতো যে না এই মানুষটা আমার কাছের মানুষ, যেটা আপনার মার কাছ থেকে আসার কথা ছিল। আপনার কথা অনুযায়ী আপনার মা ওই সময়টাতে খুবই স্বাভাবিক ছিলেন, তার মানে ওইটা আপনার কাছে আরো বেশি কষ্টদায়ক মনে হচ্ছিল। বলুন তারপর। যারা এসেছে তারাই কিন্তু আমাকে সান্ত্বনা দিয়েছে, বাট আমার মার থেকে আমি কোনো সান্ত্বনা পাইনি। তো আমি আসলে অনেক বেশি মানে একা হয়ে গিয়েছিলাম। তো সেই একাকিত্ব থেকে আমি আর কি ঘুমাতাম না। তো যাই হোক, তো সেপ্টেম্বরের দিকে হঠাৎ করে আম্মু একদিন আমাকে বলে যে দেখো আমার অনেক ঝামেলা হচ্ছে। ব্যাপারটা এরকম না যে আম্মু আমার দায়িত্ব নিতে পারছে না, যে আমার জন্য আম্মুর খরচ হচ্ছে, আমার খরচ কিন্তু আব্বুই পাঠাতো। তো সে আমাকে বলছে যে না আমি তোমাকে রাখতে পারবো না, আমি তোমার দায়িত্ব নিতে পারছি না, তোমাকে বিয়ে দিয়ে দিব। তা আমি বলি ঠিক আছে, আমি আপুর সাথে কথা বলতে চাই, তোমার যদি খুব বেশি সমস্যা হয় তাহলে আমি আপুকে বলি, আপু আমাকে হোস্টেলে পাঠিয়ে দিক। আচ্ছা। তো বলেছে না আপুকে বলা যাবে না। তো এটা নিয়ে অনেক আম্মুর সাথে মোটামুটি একটু চলছিল যে আম্মু অনেকভাবে অনেককে দিয়ে বুঝাচ্ছিল আমাকে, লাইক আমার ফ্রেন্ডের আম্মুকে নিয়ে এসে। আপনার মধ্যে এমন কোনো আচরণ কি ছিল যেটা মা নোটিস করেছে যে বিয়ে দিয়ে দিলেই আমি সেফ জোনে চলে যাই? আমার মধ্যে আচরণ বলতে আমি তো বাসা থেকে বের হতাম না। মেল ফ্রেন্ডের সঙ্গে টাইম পাস করা, যেহেতু বাবা নাই সো ডেসপারেটলি মাকে অ্যাভয়েড করে অন্য কোনো দিকে যাওয়া? না আমার ওরকম কোনো মেল ফ্রেন্ড ছিল না যাদের সাথে হয়তো আমি বাইরে, আমি গার্লস স্কুলে পড়তাম, তো আমার ওরকম মেল কোনো ফ্রেন্ড ছিল না। তো আমার যা ফ্রেন্ড ছিল, আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল ও আমাদের পাশের বাসারই ছিল আর কি। ও আরেকটা কথা বলি যে আমরা যে এলাকাটায় বাসা করেছিলাম ওইখানে আমার জন্ম হয়, মানে আমার যখন জন্ম হয় তখন আমরা ওই এলাকাতেই থাকতাম, বাট ভাড়া থাকতাম। তো পরবর্তীতে গিয়ে আমরা ওখানে বাসা করেছিলাম। আমার যে ছোটবেলার বন্ধুগুলো ছিল তো ওরা ওখানকারই ছিল। তো সেই হিসাবে জাস্ট ওদের আম্মুকে নিয়ে এসে আম্মু আমাকে
বুঝাচ্ছিল যে বিভিন্নভাবে মোটিভেট করার চেষ্টা মোটিভেট করছিল। করার ওকে, চেষ্টা করছিল। তো এর মাঝে যেটা হয় যে অক্টোবর মাসে আমার দুসম্পর্ক আত্মীয় হঠাৎ করে আম্মু বলে যে ওরা আসবে। আম্মু অনেক আয়োজন করতেছিল, বাজার টাজার করছে, রান্না করতেছে, তারপর আন্টি আসছে, আমার বান্ধবীর মা আসছে, বোন আসছে। তো বাসার মধ্যে একটা উৎসবের মতো একটা ব্যাপার, যে অনেক রান্না বান্না হচ্ছে, সব গুছাচ্ছে। তো আমি তখনও বুঝতে পারিনি যে গেস্ট গুলা কারা অথবা কেন আসছে, মানে আপনাকে দেখতে আসছিল। এক্স্যাক্টলি। তো তারপর তারা আসলো। আসার পরে আমাকে তাদের সামনে, আমি তো যাবই না, কোনোভাবেই যাব না, আমাকে জোর করে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে তো আমি গিয়ে যখন দেখলাম যে কে ছেলে, কারণ আমি হচ্ছে আমাদের বললাম যে দুসম্পর্ক আত্মীয় ছিল, তো আমি ছেলের বড় ভাইকে চিনতাম, আমাকে মামা বলে রাখতাম। তো তারই ভাই, সে সিঙ্গাপুরে থাকতো এবং সে অনেক টাকা পয়সার মালিক ছিল। এবং ছেলেটা মানে মানুষের সবাই আল্লাহর সৃষ্টি, কারো চেহারা নিয়ে খারাপ কথা বলতে চায় না, তো বলতেও হয় না। তারপর আমি জাস্ট বলছি যে ছেলেটা অনেকটা লম্বা ছিল, লাইক সে দেখতে এক কথায় যে সে জাস্ট নিগ্রোদের মতো ছিল। নিগ্রোদের যেরকম অনেক কালো হয়, যে ওরা দেখতে যেরকম হয় এক্স্যাক্টলি দেখতে ওরকম ছিল অনেকটা। তা আমি জাস্ট গেলাম, যাওয়ার পরে আমি যখন দেখলাম, তো দেখে আমি সাথে সাথে তা আমি রুম থেকে চলে আসছি। তারপর আম্মু আমার রুমে আসলো যে তুমি এরকম বেয়াদবের মতো উঠে কেন চলে আসলা। আমি বললাম যে আমি ওখানে কেন থাকবো, তুমি তো আমাকে জোর করে নিয়ে গিয়েছো, আর তুমি ছেলের অবস্থা দেখছো কিরকম। তো পরে বলতো বিষয়টা কিরকম, ছেলেটাকে পছন্দ হলে আপনি বিয়ে করে ফেলতেন? না, পছন্দ হলে যে বিয়ে করতাম সেটা না। আমি বলছি যে তোমার কি মানে এতটুকু মানে নেই যে তুমি এরকম একটা ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য নিয়ে আসছো, মানে তোমার রুচিবোধে কিভাবে এটা করলো যে তুমি এরকম একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিবা, এরকম একটা ছেলের সাথে তুমি আমাকে বিয়ে দিতে চাও। আচ্ছা, এই জন্য আর কি। ছেলেকে পছন্দ হলে যে আমি বিয়ে করতাম ব্যাপারটা এরকম না, কারণ বিয়ের কোনো চিন্তা ভাবনা আমার মাথায় ছিলই না। তো তারপর তো আমি ওখানে আর গেলাম না, ওদের সামনে আর গেলাম না। অনেক ফোর্স করলো, দেন ওরা বিকেলে চলে গেল। তো যাওয়ার পরে আমাকে ওই আমার আন্টি তারপর আম্মু সবাই মিলে বুঝাচ্ছে যে সোনার চামচ হচ্ছে বাঁকা হলেও ভালো, ছেলে না হয় দেখতে একটু খারাপ, বাট স্টাবলিশড একটা ছেলে, সিঙ্গাপুরে অনেক কিছু করেছে, তার অনেক টাকা পয়সা, তো সমস্যা কি। ছেলে বয়স অনেক বেশি ছিল, 40 আপ ছিল। আপনি তখন ক্লাস 9-এ পড়েন? তখন ক্লাস 9-এ পড়ি, মানে 14 থেকে 15 বছর বয়স সর্বোচ্চ। তো তারপর গিয়ে যাই হোক, এটা নিয়ে আমি বললাম যে আমি কোনোভাবেই বিয়ে করব না, আমাকে আপুর সাথে কথা বলতে দাও, আমি এখান থেকে চলে যাব, আমি তোমার কাছে থাকবো না, কিন্তু আমি বিয়ে করব না। আচ্ছা, বাট আম্মু কোনোভাবে আপুর সাথে আমাকে কথা বলতে দিচ্ছে না। ফাইন, আমরা এই জায়গাটা একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। গল্পের মোড়টা কিন্তু ঘুরে গিয়েছে এবং গল্পের মোড় আরো ঘুরতেই থাকবে। রাত 2টো পর্যন্ত আপনার সঙ্গে আমরা আছি। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। রেহনুমা হচ্ছে আজকে আমার গেস্ট। আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং ঢাকা এফএম সারা বাংলাদেশ ব্যাপী এই মুহূর্তে কান পেতে আছেন আপনারা, আমরা জানি। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন। প্রতিটি জীবন গল্পই কোনো না কোনোভাবে আমাদেরকে কোনো কিছু শেখায়। এক একটা গল্প আমাদেরকে এক একটা পথ তৈরি করে দেয় এবং আমি খুব খুশি হই যখন আমি দেখি যে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে এবং আমাকে বলে যে ভাইয়া ওই জীবন গল্পটা আমার জীবনটাকে চেঞ্জ করে দিয়েছে। আসলে আমরা যদিও বলি এটা একটা এন্টারটেইনিং শোতে ফিলিংস অনেক বড় একটা ফ্যাক্ট। মনের মধ্যে ধাক্কা দিতে হবে যে কখনো দুঃখ, কখনো আনন্দ। মানে এই ছেলেটা অ্যারেঞ্জ ম্যারেজই ছিল। কি করতো ছেলেটা তখন? হচ্ছে মানে ওদের ফ্যামিলি বিজনেস ছিল। এমনি এডুকেশন ওই সময়টা তোর? ও বিবিএ কমপ্লিট করেছিল। ওকে, আপনি ক্লাস 9-এ পড়েন? হ্যাঁ। ছেলেটাই বা আপনাকে বিয়ে করলো কেন বা রাজি হলো কেন? আই ডোন্ট নো। সে আমাকে পছন্দ করতো, ইভেন আমার আগে থেকে পছন্দ করতো। তো আমাকে আমার বান্ধবীর মাধ্যমে বলেছিল যে ওকে আমার অনেক ভালো লাগে, ওকে একটু বল। তো আমার ফ্রেন্ড আমাকে বলেছিল যে ভাইয়া তো তোকে পছন্দ করে, তো মানে রিলেশনশিপে যাবি কিনা অথবা এরকম আমাকে বলেছিল। তো আমি বলেছি না, আমি এরকম কোনো কিছুতে যাব না। তো তারপর আর কি সে এবং মানে মাঝে মাঝে হয়তো আমার ফ্রেন্ডের ফোনের মাধ্যমে তার সাথে আমার কয়েকবার কথা হয়েছিল, যে আব্বু মারা যাওয়ার পরে আর কি, যে ভাইয়া তোর সাথে কথা বলতে চেয়েছে। তো তারপর কথা হয়েছে, তো সে আমাকে অনেক পছন্দ করতো। আমারও ভালো লাগতো, আমার যে ভালো লাগতো না সেটা না, কিন্তু